বলে যায় কতটা আপন এই অচেনা জীবন। জানে না সাঁতার তবু ভাসিয়ে রাখে নদীর মতো। মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। ছোট ছোট ঢেউ ছুঁয়ে ছুঁয়ে যায়, কেউ আসে না পলাতক আশা। সন্ধ্যার মেঘমালা নিয়নে জ্বলা, কিছু প্রতিশোধ সর্বনাশা। অনামিশা ভেঙে বসে বারান্দায়, তারায় তারায় হাট। মানে না সীমানা গলি গলি থেকে পান্তর মাঠ যত দূর চোখে যায় সবই তোমারই মুকুটহীন সম্রাট। এই নাও তোমার পাসপোর্ট। নাও। খুশি তো? খুশি হওয়া না হওয়ার কি হলো? আমার পাসপোর্ট আমি পেতে পারি না? অবশ্যই পেতে পারো, কিন্তু তাই বলে বাসার সবকিছু ভেঙে সবাইকে আতঙ্কে রাখার কোনো দরকার ছিল? কেন? আমি তো ভালোভাবে চেয়েছিলাম। আমিও ভালোভাবে বলেছিলাম খুঁজে দেখবো। সরি। এটা তোমার মাকে গিয়ে বলো বেচারি অসুস্থ হয়ে পড়েছে। আর তুমি তুমি যখন তার সাথে মিসবিহেভ করো, যখন তার গায়ে হাত তোলো। তোমার সঙ্গে কথা বলতে গেলে কোনো সুস্থ মানুষের পক্ষে মাথা ঠান্ডা রাখা সম্ভব হয় না। আমি তো কথা বলতে চাইনি, এই জন্যই আমি তোমাদের কাছ থেকে দূরে চলে যেতে চাচ্ছি। দূরে চলে গেলেই সব সমস্যার সমাধান হয় না। তোমাকে যেমন আমাদের পরিচয় সারা জীবন বয়ে বেড়াতে হবে, ঠিক তেমনি তুমি আমাদের একমাত্র সন্তান। আমরা তো তোমাকে ভুলে থাকতে পারবো না। অন্তত ঝগড়া তো হবে না। তুমি মালয়েশিয়া কবে যাচ্ছ? এখনো জানি না, তবে খুব শীঘ্রই। তোমার মাকেও সঙ্গে নিয়ে যেও, তার একটু ঘোরাফেরা হবে, আর সমস্ত খরচ আমি দেব। নাকি তোমার মা গেলে তোমার ঝামেলা হবে? কোনো ঝামেলা হবে না, দেখি আমি এজেন্সির সাথে কথা বলে দেখব। তবে হ্যাঁ, তোমাকে কোনো খরচ দিতে হবে না, আমি আমার রেমুনারেশন থেকে কেটে রাখতে বলবো। ঠিক আছে, তুমি যা ভালো মনে করো তাই করো। হ্যালো আঙ্কেল, আপনি রিঙ্কিকে পাসপোর্ট দিয়েছিলেন তো? হ্যাঁ বাবা, তোমার কথা মতো আমি দিয়েছি, কিন্তু কাজটা কি ঠিক হলো? এছাড়া আর তো কোনো উপায় ছিল না। কিন্তু ও যদি ওদের সাথে মালয়েশিয়া চলে যায়? যেতে পারবে না আঙ্কেল। দেখো বাবা, আমি কিন্তু তোমার উপর ভরসা করি সব কিছু। আঙ্কেল, ভরসা যখন করেছেন আপনি ভরসা রাখতে পারেন। ঠিক আছে বাবা, রাখছি। রাখেন। সালাম। আর এসে এসো, আমি তোমার সাথে অপেক্ষা করছিলাম। মিজান সাহেবের মেয়েকে নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না, ইটস ডান।
ওকে গুড। আচ্ছা তুমি যেন কি বলবে বলছিলে আমাকে? জি স্যার বলবো, কিন্তু তার আগে কি আমি একটা পার্সোনাল কোয়েশ্চেন করতে পারি? তুমি আমাকে কি জিজ্ঞেস করবে আমি তো বুঝতে পারছি। ঠিক আছে, আপনি না চাইলে বলতে হবে না। দেখো, আমি আসলে ব্যাপারটা কারোর সঙ্গে শেয়ারও করতে পারছি না, অথচ কারোর সঙ্গে বিষয়টি নিয়ে কনসাল্ট করলে আমার জন্য ভালো হতো। স্যার আপনি যদি মনে করেন আমাকে বলতে পারেন স্যার। একটা সময় হ্যাঁ রিঙ্কিকে আমি পছন্দ করতাম, কিন্তু কিন্তু এখন আপনি ফেড আপ, তাই তো? একেবারেই। গত কয়েক মাস ও যেসব পাগলামি শুরু করেছে, আগের কথা ছিল আলাদা। তখন দাদু ছিল, আমার উপর কোনো প্রেশার ছিল না। আই ওয়াজ ইয়াং স্টুডেন্ট, ঝাড়া হাত পা, তখন এসব সহ্য করতে পারতাম। কিন্তু এখন বাস্তবতা আসলে একদমই আলাদা। না চাইলেও তাকে আপনার অ্যালাউ করতে হচ্ছে তার বাবার কারণে, রাইট স্যার? তুমি ঠিকই ধরেছ। এই মানুষটাকে আমাদের কোম্পানির উঠে দাঁড়াবার জন্য অনেক দরকার। কিন্তু স্যার আমার তো মনে হয় না উনি আপনার জন্য এমনি এমনি কিছু করবে। ইউ নো হোয়াট আই মিন স্যার, রাইট? রিঙ্কি যে শুধু আমার জন্য ঝামেলা তা না, ওনার জন্য ঝামেলা। আর উনি ওনার ঝামেলাটা আমার কাছে চাপিয়ে সেখান থেকে মুক্ত হতে চাইছেন। আসলে সত্যি বলতে কি, সব বুঝেও কোম্পানির স্বার্থে আমাকে এসব সহ্য করতে হচ্ছে। কে কে ওখানে? কি ব্যাপার সন্ধ্যা, তুমি এই সময় আমার বাসায়? স্যার আপনার সাথে দেখা করতে এসেছিলাম। দেখা করতে নাকি আড়ি পেতে আমাদের কথা শুনতে? আচ্ছা ঠিক আছে, বলো কেন এসছো? কোনো বিশেষ দরকার ছিল? হ্যাঁ স্যার, পান্না আপা একটা ফাইল দিতে বলেছিল আপনাকে, বাট আপনি তো আজকে লাঞ্চের পর অফিসে আসেননি, তাই ভাবলাম ফাইলটা আপনার বাসায় ড্রপ করে যাই। আচ্ছা ফাইন, ফাইল দিতে এসছো ভালো কথা, কিন্তু এখানে দাঁড়িয়ে কি করছিলে? তুমি ড্রয়িং রুমে বসছো, পিন্টু আমাকে খবর দিত। হ্যাঁ পিন্টু, পিন্টু। জি ভাইজান। কি রে, তুই মানে আমার পারমিশন না নিয়ে ওকে উপরে পাঠিয়ে দিয়েছিস কেন? ড্রয়িং রুমে তো বসাতে পারতি। ভাইজান আমি তো আপারে নিচেই বসতে বলছিলাম, কিন্তু আপা যার চোর চোর স্বভাব সে তো চুপি চুপি আসতেই পছন্দ করবে। শেফা, ও তো ঠিকই বলেছে। চন্দা, দিস ইজ নট ডান। এভাবে লুকিয়ে লুকিয়ে আসাটা আমার একদম পছন্দ হয়নি। স্যার আই এম সরি, বাট স্যার আমি ইন্টেনশনালি কিছু করিনি স্যার। পিন্টু আমাকে বললো শেফা এখানে এসেছে, আমি ভাবলাম আপনারা নিশ্চয়ই অফিসিয়াল ডিসকাশনই করছেন কোনো, আমি আসলে তো প্রবলেম হওয়ার কথা না, তাই চলে আসলাম। সব অফিসিয়াল ডিসকাশনে তোমার থাকার নিয়ম আছে নাকি? যেটাই হোক, তুমি যেটা করেছো সেটা কিন্তু খুব অন্যায়। ফাইলটা পিন্টুর হাতে দিয়ে তুমি যাও, আমি যা করার কাল অফিসে এসে করবো। স্যার আমার কোনো ব্যাড ইন্টেনশন ছিল না স্যার। আর আমি তোমাকে বলেছি তো যে কাল অফিসে এসে আমি কথা বলবো, এখন এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তো প্লিজ এখন ফাইলটা দিয়ে যাও। তুইও যা। ছন্দার ইন্টেনশনই ভালো না, ও শুরু থেকে নূপুরের স্পাই, আর নূপুরও তাকে ইউটিলাইজ করছে আপনাকে ডাম্প করার জন্য। এখন মনে হচ্ছে ওর ব্যাপারে ফাইনাল ডিসিশন নেওয়ার সময় হয়ে গেছে। জি স্যার, রাইট। আচ্ছা ঠিক আছে শেফা, তুমি এখন বরং যাও, আমি একটু একা থাকতে চাই। আর বাদ বাকি তুমি যা যা বলতে চেয়েছিলে বলো, কাল অফিসে এসে শুনবো। ওকে ওকে স্যার, বাই।
জাদু ভাই হাই। রিঙ্কি, বসো বসো বসো। থ্যাংক ইউ। এই যে আমার পাসপোর্ট। রিঙ্কি, পাসপোর্টটা তোমার কাছে রাখো। কেন? না মানে আমাদের যাওয়াটা ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল হয়েছে? কিন্তু হঠাৎ করে? হ্যাঁ, হঠাৎ করেই আমাদের ক্লায়েন্টের গত রাতে স্ট্রোক করেছে। ও মাই গড, স্ট্রোক করেছে? কি বলেন? কোন হাসপাতালে এখন? দেখেছো কাণ্ড, এত বড় একটা ঘটনা ঘটে গেল, কোন হাসপাতালে আছে টেনশনে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। তাহলে তো আমাদের একবার গিয়ে দেখে আসা উচিত জাদু ভাই। অবশ্যই। শোনো, আমি যখন যাব তখন তোমাকে কিন্তু জানাবো, কেমন? জি। তাহলে কি আমাদের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না? এখন আর কি করে হবে বলো? অবশ্য উনি যদি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসেন তাহলে তো হবে, আর আল্লাহ না করুক যদি সুস্থ হয়ে না ফিরে আসেন তাহলে তো। আরে বেচারা এত অল্প বয়সে স্ট্রোক করলো, আমার আসলে খুব খারাপ লাগছে। আমি আরও কই ভাবলাম যে মাকে নিয়ে একটু মালয়েশিয়া ঘুরে আসবো। শুধু মা কেন, তোমার ফুল ফ্যামিলি নিয়ে গেলেও তো আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু ওই ঝামেলা বাঁধালো স্ট্রোকটা। কি আর করবো বলো, ব্যাড লাক, নিয়তি মানতে তো হবেই। আরে এসো শুভ্রা, এসো এসো, বসো। হ্যাঁ, তা বলো, নতুন অফিস কেমন লাগছে? স্যার, এটা আমার জন্য শুধু নতুন অফিস না, আমার প্রথম কাজের জায়গা। আমার যে কতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। গুড, দ্যাটস দ্য স্পিরিট। আচ্ছা, তোমার বাবা তো আশা ফার্মাসিউটিক্যালসে কাজ করতেন, তাই না? জি স্যার। আমি যতটুকু শুনেছি তোমার ওখানে ভালো সুযোগ থাকা সত্ত্বেও তুমি জয়েন করোনি, কেন জানতে পারি? তেমন কোনো কারণ নেই স্যার। আমি প্রথমেই কে ফার্মার মতো একটা বড় কোম্পানির কাছ থেকে অফার পেয়েছি এবং সাথে সাথে আমি রাজিও হয়ে গেছি। এরপর সম্রাট সাহেব আমাকে ওনাদের ওখানে জয়েন করতে বলেছেন, কিন্তু কমিটমেন্টের জায়গা থেকে আমার মনে হয়েছে যে আমার কাজটা করা ঠিক হবে না। কিন্তু তুমি নিশ্চয়ই শুনেছো যে ওরা আমাদের অঘোষিত প্রতিদ্বন্দ্বী। জি স্যার। তোমার থিসিস পেপার আমি দেখেছি, তুমি যদি এটা নিয়ে রিসার্চ করে সাকসেস হতে পারো তাহলে সেটা হবে আমাদের কোম্পানির জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট। এটা কাজে লাগাতে পারলে আশা ফার্মাসিউটিক্যালসকে পেছনে ফেলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। তখন আমরাই হব শুধু আমাদের প্রতিদ্বন্দ্বী। আপনাদের সহযোগিতা পেলে আমি স্যার আমার বেস্ট এফোর্ট দেওয়ার চেষ্টা করব। এনিথিং, এনি টাইম, তুমি শুধু বলবে কি চাই তোমার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা সরি, কাল তোমাকে পার্সোনাল কাজে একটু আটকে রেখেছিলাম। তুমি যেন কি বলতে চেয়েছিলে শোনাই হয়নি, কি বলতে চেয়েছিলে? স্যার, কাল রাতে আমি একটা ড্রাগ জার্নাল পড়ছিলাম, তো পড়তে পড়তেই আমার মাথায় আইডিয়াটা আসলো। কোন বিষয়? মাত্র একটা ওষুধ বিক্রি করে অনেক কোম্পানির কপাল খুলে গেছে, সেটাকে আপনি নোটিস করেছেন? হ্যাঁ, সেরকম কোম্পানি তো আছেই। শুধুমাত্র একটা ভিটামিন বিক্রি করে গত বছর আয় করেছে 36 কোটি টাকা কে ফার্মা। ইভেন ওই ট্যাবলেটটা পেতে কিন্তু কোনো প্রেসক্রিপশনেরও প্রয়োজন পড়ে না, ওভার দ্য কাউন্টারই পাওয়া যায়। তুমি আসলে কি বোঝাতে চাচ্ছ? আমি বলতে চাচ্ছি যে এই স্ট্র্যাটেজিটা আমরা কাজে লাগাতে পারি। শুধুমাত্র একটা ওষুধকে হাইলাইট করে আমরা যদি প্রপার মার্কেটিং করতে পারি তাহলে আমাদের পেছনে ফিরে তাকাতে হবে। বাই দ্য বাই, ওদের কোম্পানির সিনিয়র এমপ্লয়ি মিসেস নূপুরকে স্যাক করা হয়েছে, সে এখন চাইছে আমাদের এখানে জয়েন করতে। আশা ফার্মাসিউটিক্যালসের অনেক কনফিডেন্সিয়াল ব্যাপার সে জানে, ওকে নিলে আশা ফার্মাসিউটিক্যালস ডাম্প করা আমাদের জন্য অনেক সহজ হবে। তুমি কি বলো? সরি স্যার, আমার এটা মনে হয় না। কেন? আশা ফার্মাসিউটিক্যালসকে ডাম করতে হলে আমাদের যোগ্যতা দিয়ে ডাম করা উচিত, কোনো কনস্পিরেসি করে না। আজ ওদের স্যাক হয়ে যাওয়া কোনো এমপ্লয়ি আমাদের এখানে জয়েন করে ওদের বিরুদ্ধে কনস্পিরেসি করবে, কাল আবার কোনো বড় ধরনের লোভে পড়ে আমাদের বিরুদ্ধে সেটা অ্যাপ্লাই করবে।
ইউ আর রাইট, তুমি ঠিকই বলেছ। আমিও এটাই ভাবছিলাম। দেখো, তোমার সাথে আমার ভাবনাটা মিলে গেল। শুধু তাই না, তুমিও যে তোমার বাবার মতো কাজ এবং কোম্পানির স্বার্থের ব্যাপারে সৎ, সেটা প্রমাণিত হলো। স্যার আসবো? এসো। স্যার আপনি আমাকে স্যাক করলেন শুধুমাত্র বিনা অনুমতিতে আপনার বাসায় ঢোকার জন্য? ইজ ইট স্যার? সন্ধ্যা, আমি কিন্তু এখানে একটা মিটিং করছি। সেই জ্ঞানটুকু থাকলে তো আর এভাবে স্যাক হতো না। সরি স্যার। স্যার আমি কি আর একটা সুযোগ পেতে পারি? আমি একবার বলেছি বোধহয় যে এখানে একটা মিটিং চলছে। দেখেছেন স্যার, কি স্পর্ধা! বাদ দাও। তবে তোমার প্রস্তাবটা ভালো, ভেবে থাকার মতো। থ্যাংক ইউ স্যার। বলেছিলাম না আপা, শেফার চক্ষুসুর যে হবে তারই চাকরি যাবে। আমারও গেছে। তাই নাকি? এই দেখুন আপা, আপনি তো আমার জন্য কিচ্ছু করলেন না। তবে আপা আপনাকে যাওয়ার সময় একটা কথা বলে যাই, এই অফিসে যদি চাকরি করতে চান শেফার সাথে সাবধানে কথা বলবেন। শেফার চক্ষুচুল হয়েছেন তো আপনি ফিনিশ। কিন্তু আমি বুঝতে পারছি না যে হঠাৎ করে তোমার চাকরি চলে যাবে কেন? আপা কাল আপনি আমাকে যে ফাইলটা দিয়েছিলেন না, ওই ফাইলটা নিয়ে স্যারের বাসায় আমি রাতেই গিয়েছিলাম। সেখানে যেয়ে দেখি শেফার স্যার কথা বলছে। আমার এই যাওয়াটা তাদের পছন্দ হয়নি, আর এই কারণেই। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। আপা আপনি কিছুই করতে পারবেন না। আপনি হয়তো শেফার সিনিয়র হতে পারেন, বাট ক্ষমতায় শেফা আপনার অনেক উপরে। ছন্দা প্লিজ এত আপসেট হও না। আমি তো বলছি আমি এমডি স্যারের সাথে কথা বলবো। মা, তোমার কি শরীর খারাপ? না, তুই এসেছিস? তাহলে এই সময় শুয়ে আছো কেন? এমনিতে ভালো লাগছিল না। আমি তোমাকে অনেক পেইন দিচ্ছি তাই না মা? তোর মালয়েশিয়া যাওয়া ঠিক হয়েছে? না, যাওয়া ক্যান্সেল হয়ে গেছে। কেন? এই যে ক্লায়েন্ট স্ট্রোক করেছে। জানো মা, আমি না ভেবেছিলাম তোমাকে নিয়ে যাব, কিন্তু ওরা বললো কি আমার ফুল ফ্যামিলি নিয়ে গেলেও নাকি ওরা অ্যালাউ করতো। তাই নাকি? তোর বাবা কি ওদের সাথে যেতে চাইবে? না গেলে না যায়। তোমরা শুধু শুধু ভয় পাচ্ছিলে, দেখেছো এখন? তাহলে যাওয়া হচ্ছে না? না, যাওয়া হচ্ছে না। তোমাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আবার কি সিদ্ধান্ত? আরে ভয়ের কিছু নেই। আমি সিদ্ধান্ত নিয়েছি আর কখনো তোমার সাথে মিসবিহেভ করবো না মা। যখন আমার যাওয়াটা ক্যান্সেল হলো আমি তখনই এটা ঠিক করলাম। মনে হলো কি তোমার সাথে মিসবিহেভ করেছি বলে আমার মালয়েশিয়া যাওয়া কপালে জুটলো না। আসলে মার সাথে মিসবিহেভ করে বা মাকে দুঃখ দিয়ে যে কখনো বড় হওয়া যায় না, আমি সেটা বুঝতে পেরেছি না। তুই আমাকে যতই দুঃখ দিস, যতই কষ্ট দিস, আমি সব সময় চাই তুই অনেক বড় হ।
শুধু একটা কথা মনে রাখিস মা, জীবনে যা কিছু করবি দেখে শুনে করবি, বুঝে শুনে করবি। এই যে আবার শুরু হয়ে গেল ঝটপট জ্ঞান বিতরণের পালা। আমি যা করছি জেনে বুঝে করছি মা। আর আমি এটাও বুঝে গেছি সম্রাট বা বাবা কেউ আমাকে এই কাজে সাপোর্ট দেবে না। কিন্তু যাই হোক, আমি আমার স্বপ্নের রাস্তা থেকে সরে দাঁড়াতে চাই না। হ্যাঁ, তোমার জন্য খারাপ লেগেছে কারণ বাবাও তোমার সাথে মিসবিহেভ করে, আমিও তোমার সাথে মিসবিহেভ করেছি। তাহলে বাবা আর আমার মধ্যে পার্থক্যটা কই সেটা ভেবে। এই যে আবার কান্নাকাটি শুরু করে দিলাম। আমার একদম ভালো লাগে না এইসব।